আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেডিসিন ও রিউমাটোলজি বিভাগের জনাব ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান স্যার। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় জ্বর এবং গিটিগিটে ব্যথা। আমরা স্যারের কাছে জানতে চাইব, স্যার জ্বর এবং গিটিগিটে ব্যথা হলেই কি ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। জ্বর এবং গিটে গিটে ব্যথা এই দুইটি উপসর্গ অনেকের মধ্যেই ডেঙ্গুর লক্ষণ হিসেবে প্রতীয়মান হয়। তো আমাদের দেশে বিভিন্ন সময়ে যখন জ্বর হয় এবং সেই সময়ে যদি মশার প্রাদুর্ভাব থাকে, আমরা স্বাভাবিক কারণেই আমরা এগুলো ডেঙ্গু বলে মনে করি। কিন্তু ডেঙ্গু এবং ব্যথা এই দুইটো হচ্ছে এরকম যে যাদের ডেঙ্গু হয় তাদের ব্যথাগুলো হয় মাথা ব্যথা, চোখের চারদিকে ব্যথা, কাঁধে ব্যথা, কোমর ব্যথা, মাংসে ব্যথা, অর্থাৎ সর্বশরীরেই একটা ব্যথা হয়। কিন্তু কারো যদি গিটে গিটে ব্যথা হয়, এই গিটে গিটে ব্যথা হওয়াটা পুরোপুরি ডেঙ্গুর সাথে সাধারণত মিলে না। গিটে গিটে ব্যথা এবং জ্বর এই দুটো যদি একসাথে হয়, আমরা সবসময় এটা প্রথম দিকে ভাবি এটি কোনো এক ধরনের ভাইরাল আর্থ্রাইটিস। তো ভাইরাল আর্থ্রাইটিসের মধ্যে গিটে গিটে ব্যথা অনেক ভাইরাস দিয়েই হয়। তো সমসাময়িক কালে এইরকমই একটা গিটে গিটে ব্যথা সম্পন্ন ভাইরাস হচ্ছে চিকনগুনিয়া ভাইরাস। আমাদের দেশে এই চিকনগুনিয়া ভাইরাসটি 8-10 বছর আগে বা আরও কিছু আগে আবির্ভাব ঘটে, যা প্রথম পৃথিবীতে দেখা দেয় তানজানিয়াতে। পরবর্তীতে আবার এটির প্রকোপ নতুন করে শুরু হয় ফ্রান্সের একটি কলোনিতে, এবং এরপর এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার পর এই চিকনগুনিয়াটা আমাদের একটি বেশ দীর্ঘমেয়াদী সমস্যায় পরিণত হয়। এবং চিকনগুনিয়া ভাইরাস এবং ডেঙ্গু দুটোই একই ধরনের মশার বাহিত। আবার দুটিরই যে গ্রুপ আমরা যেগুলো দিয়ে ভাইরাসগুলোকে ক্লাসিফিকেশন করি, সেগুলোর একটি হচ্ছে ফ্ল্যাভি, আবার একটা হচ্ছে টোগা। কিন্তু দুটি ভাইরাসের যে এই শরীরে যে প্রতিক্রিয়া, তার মধ্যে এই চিকনগুনিয়াটা সাধারণত গিট এবং গিটের আশেপাশে যে পেশি, রগ এবং অন্যান্য প্রয়োজনীয় আমাদের জয়েন্টের সারাউন্ডিং স্ট্রাকচার, পার্শ্ববর্তী যে সমস্ত কাঠামো থাকে, সেইগুলোকে আক্রান্ত করে এবং এটি অনেকটা আর্থ্রাইটিসের মতো একটা লক্ষণ নিয়ে আসে। ডেঙ্গু আমাদের 3টা ফেজ কমপ্লিট করে 2 সপ্তাহের মধ্যে অধিকাংশই ভালো হয়ে যায়, কিছু ব্যতিক্রম 2-1টি দুর্ঘটনা ছাড়া। কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে জ্বর ভালো হয়ে যাওয়ার পরও ব্যথা থেকে যায়। কারো এটি 3 মাস পার হয়ে যাওয়ার পরও ব্যথা থেকে যেতে পারে, এবং অনেকের ক্ষেত্রে এইগুলোর দীর্ঘসূত্রিতাও আমরা লক্ষ্য করতে পারি। আমরা আমাদের এই পিজি হাসপাতালে একটা গবেষণা করি বেশ কিছু বছর আগে, যেটি আন্তর্জাতিক বিভিন্ন মেডিকেল ম্যাগাজিনে পাবলিশ করা হয়েছে। তাতে আমরা দেখাতে পেরেছি যে এই ডেঙ্গুর এই ভাইরাসের আক্রমণে কি পরিমাণ রোগীর গিটে আক্রমণ হয়েছে এবং গিট ফুলে গেছে, গিটের আশেপাশে টেন্ডন যেগুলো রগ থাকে, এই রগগুলো ফুলে গেছে, এবং এদের কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক দিন দীর্ঘসূত্রিতা 1 বছর 1.5 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তাদের এই আর্থ্রাইটিস তাদেরকে কষ্ট দিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের পাশাপাশি বংশগতভাবে বাত ছিল, তাদেরও পূর্বে হয়তো কিছু বাতের লক্ষণ ছিল, তাদের সেই বাতগুলোও এর সাথে সাথে যোগ হয়ে গেছে। সুতরাং জ্বর এবং গিট ব্যথা যদি কারো হয়, এই জ্বর এবং গিট ব্যথা মানেই ডেঙ্গু না, এটি অন্যান্য ভাইরাস দিয়ে হওয়া আর্থ্রাইটিস হতে পারে। এর বাইরেও আবার বিভিন্ন আর্থ্রাইটিসের প্রারম্ভিক লক্ষণও হতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন শুরু হয় তখন এরকম গিটে গিটে ব্যথা দিয়ে শুরু হয়। শুরু যখন হয় তখন তো তার বয়স কমই থাকে, এরপরে যখন এটা স্থায়ী হয়ে যায় তখন সে হয়তো দীর্ঘমেয়াদী বাতে পরিণত হয়। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জ্বরের প্যাটার্ন আবার ওই ডেঙ্গু বা
চিকনগুনিয়ার মতো না। আবার অন্যান্য আরও অনেক বাত আছে, সেগুলোও এরকম না। এবং রিয়েক্টিভ আর্থ্রাইটিস আছে, সেগুলোতেও জ্বর হয়ে কাউরো কাউরো প্রস্রাবে ইনফেকশন হয়ে, ডায়রিয়া হয়ে, গলা ব্যথা হয়ে সেখান থেকেও বাত হয়। তো সেগুলো আবার আগে জ্বর হয়ে যায়, পরে কিছুদিন পরে, 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে তাদের বাত দেখা দেয়। কিন্তু এই চিকনগুনিয়াটার সঙ্গে সঙ্গেই হয়তো দেখা গেল জ্বরের সাথে সাথে ব্যথা হতে পারে। তো আমার মনে হয় যে যে এই পর্যন্তই আমরা আজকে কিছুটা জানতে পারি, কিন্তু আমাদের এর বিষয়ে আরও বিশদ আলোচনা করার আছে। কিন্তু মানে আমরা সংক্ষিপ্তভাবে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার পার্থক্য লক্ষণ দিয়ে এভাবেই বুঝি। আমি জানতে চাই চিকুনগুনিয়ার চিকিৎসা কি স্যার? চিকুনগুনিয়ার চিকিৎসা হচ্ছে লক্ষণ ভিত্তিক, অর্থাৎ যেই লক্ষণ তার চিকিৎসা। যেমন চিকুনগুনিয়া হলে আমরা, জ্বর হলে প্যারাসিটামল ব্যবহার করি, তো জ্বর থাকলে আমরা প্যারাসিটামল ব্যবহার করব। এবং চিকুনগুনিয়াতে কাউকে যদি শরীরে ব্যথা বেদনা হয়, সেই ব্যথা বেদনার জন্য, ব্যথা বেদনা উপশম করার জন্য আমরা অনেক সময় ব্যথার ওষুধও ব্যবহার করে থাকি। কিন্তু ডেঙ্গুতে যেমন একটা আতঙ্ক থাকে, প্ল্যাটিলেট কমে যাওয়া, চিকুনগুনিয়াতে কিছুটা প্ল্যাটিলেট কমলেও ডেঙ্গুর মতো প্ল্যাটিলেট কমে অনেক বেশি আতঙ্ক সৃষ্টি হয় না। এবং আমরা চিকুনগুনিয়ার রোগীদের ক্ষেত্রে যখন তাদের এই রকম ব্যথা বেদনা দেখা দেয়, তাদের জ্বর সেরে যাওয়ার পর আমরা চিকুনগুনিয়া নিশ্চিত হলে তার ব্যথা কমানোর জন্য তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্যারাসিটামল দিয়েও চেষ্টা করতে পারি। প্যারাসিটামলের পাশাপাশি অন্যান্য ব্যথানাশকও ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আমি জানতে চাই যে চিকনগুনিয়ার মৃত্যুর ঝুঁকি কতটুকু? চিকুনগুনিয়া মৃত্যুর হিসেব করতে গেলে চিকুনগুনিয়া ডেঙ্গুর চেয়ে একটি নিরাপদ রোগ। চিকুনগুনিয়ায় অনেক কষ্ট হয় এবং কষ্টের দীর্ঘসূত্রিতা অনেক বেশি, কিন্তু মৃত্যু যে সমস্ত আমাদের গবেষণা আছে, সেই গবেষণায় দেখা গেছে চিকুনগুনিয়ায় 1000 চিকুনগুনিয়া রোগীর মধ্যে একজনের মৃত্যু হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। তো তাতে বোঝা যায় যে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়ার মৃত্যুর হার অনেক কম। ডেঙ্গুর ঝুঁকিগুলো তো আমরা জানি বেশি, এতে প্ল্যাটিলেট কমে যায়, প্রেশার কমে যায়, কাউরো কাউরো অনাহুত বিভিন্ন শারীরিক সমস্যার সংযোগ ঘটে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, চিকিৎসার বিলম্ব হওয়ার জন্যও অনেক ঘটনা ঘটে। কিন্তু চিকুনগুনিয়া এই সমস্ত ঝুঁকিগুলো তুলনামূলক কম, কিন্তু ব্যথাগুলো স্থায়ী হয়, গিঁটগুলো ফুলে যায় এবং রোগীদের হাঁটা চলাফেরা কাজকর্ম করতে খুব কষ্ট হয় এবং এই কষ্টগুলোর জন্য তাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। এবং অন্যদিকে ডেঙ্গুর প্রথম 4-5 দিন খুব কষ্ট হলেও পরবর্তীতে অনেক রোগী দেখা যায় যে প্ল্যাটিলেট কমে যাচ্ছে, কিন্তু অন্য লক্ষণ দেখা দিচ্ছে, কিন্তু শারীরিক জ্বর ব্যথা এগুলো ভালো হয়ে যায়। এই কারণে চিকুনগুনিয়াটা কিছুটা নিরাপদ ভাইরাল একটা ফিভার, যাতে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমার প্রশ্ন হলো স্যার, চিকুনগুনিয়া থেকে অন্যান্য বাত কিভাবে আলাদা করব? এটি একটি সুন্দর প্রশ্ন। চিকুনগুনিয়া এবং বাত এই দুই রোগের যেহেতু লক্ষণের মধ্যে কিছু সাদৃশ্য থাকে, সেই কারণে কখনো কখনো আমাদের এই বাত দুটোকে পৃথক করতে কিছু জটিলতার সৃষ্টি হয়। তবে চিকুনগুনিয়া যেহেতু একটি ভাইরাসজনিত বাত, এই বাতটি আমরা যদি দেখি যে জ্বরের সাথে 2 সপ্তাহের নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের শরীরে গিটে গিটে ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা চিকুনগুনিয়ার পরীক্ষাটা করে ফেলব। চিকুনগুনিয়ার জীবাণু আক্রমণ করার পরে 2 থেকে 12 দিনের মধ্যেই আমাদের শরীরের মধ্যে তার প্রতিক্রিয়া শুরু করে এবং অ্যান্টিবডিগুলো তৈরি হতে থাকে। তখন আমরা হয়তো এই চিকুনগুনিয়ার আইসিটি ফর চিকুনগুনিয়া দিয়ে আমরা এই চিকুনগুনিয়াটিকে শনাক্ত করতে পারি। তারপরেও চিকুনগুনিয়া বাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাত কখনো কখনো 3 মাস পর্যন্ত কিংবা তার চেয়েও বেশি, আবার ক্ষেত্র বিশেষ কাউরো কাউরো যদি পরিবারে বাতের লক্ষণ থাকে বা তার বংশগত বাত থাকে বা তারও যদি
পূর্বে বাতের কোনো লক্ষণ দেখা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে এই বাতগুলো গুলোর দীর্ঘসূত্রিতা হতে পারে। তো এই তখন আমাদেরকে চিকুনগুনিয়া বাতটি প্রলম্বিত হচ্ছে না নতুন করে কোনো বাত দেখা দিল, এই দুটো বিষয়কে মাথায় রেখে সামনের দিকে এগোতে হয়। এবং ওই সময় অন্যান্য অনেক বাত, সেই বাতগুলোর মধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে আমরা পৃথক করি। একটা উদাহরণ হিসেবে যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নামক একটি রোগ, যেই রোগে সাধারণত ছোট গিঁটগুলোকে ধরে, সকালে জাম ধরে থাকার প্রবণতা থাকে, সেই জাম ধরাটা 1 ঘন্টার বেশি হয় এবং রাতে ব্যথা বেশি হয়, সকালে ঘুম থেকে উঠলে নড়াচড়া করতে অসুবিধা হয়। তো এই রকম লক্ষণগুলো যদি আমরা দেখি যে অনেক বেশি বেশি বলছে, তখন আমরা ওই রোগের নির্দিষ্ট অ্যান্টিবডি, আরএ, অ্যান্টি-সিসিপি এই ধরনের পরীক্ষা একসময় রোজওয়ালার করা হতো, এগুলো করে ওই রোগটিকে শনাক্ত করি। তাছাড়াও এদের কিছু ডায়াগনোসিস করার নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট দিয়ে এগুলো ডায়াগনোসিস করা হয়। এছাড়াও অজস্র বাত, সেই বাতগুলো প্রত্যেকটিরই এরকম বিভিন্ন লক্ষণ, নিজস্ব লক্ষণ, এবং লক্ষণ অনুযায়ী তাদের পরীক্ষা নিরীক্ষা আছে, ওগুলো দিয়ে ওগুলো শনাক্ত করতে হয়। তো আমরা চিকুনগুনিয়া থেকে এই রোগগুলো পৃথক করা আসলেই জরুরি, যেন কোনোভাবেই শুধু চিকুনগুনিয়া ভেবেও আমরা বসে না থাকি, আবার চিকুনগুনিয়াকে যেন অন্য রোগ না বলি। এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ।